ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ে ডুব দেব যা শুধু একটা দেশের নয়, বলা যায় গোটা বিশ্বের গতিপথই বদলে দিয়েছিল। হ্যাঁ, আমরা ফরাসি বিপ্লবের কথাই বলছি। চলুন ফরাসি বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে একটু ফিরে যাই আর দেখি কিভাবে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ একটা বিশাল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। তো আমাদের গল্পের শুরুটা হবে একেবারে ঘটনার কেন্দ্র থেকে, যেখান থেকে সবকিছু বদলে যেতে শুরু করে। তারিখটা ছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই। প্যারিস শহরের বাতাসে তখন বারুদের গন্ধ আর তীব্র আতঙ্ক। চারদিকে গুজব ছড়িয়ে পড়েছে যে রাজা শহরে সেনা পাঠিয়েছেন আর খুব শীঘ্রই সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানোর আদেশ দেবেন। পুরো শহর জুড়ে একটা চাপা উত্তেজনা। তো এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে কি হলো? শহরের টাউন হলের সামনে প্রায় ৭,০০০ সাধারণ মানুষ, নারী পুরুষ সবাই জড়ো হলো। তারা ঠিক করল নিজেদের বাঁচাতে হলে একটা গণসেনা বানাতে হবে। আর সেনার জন্য কি লাগে? অস্ত্র। তাই তারা অস্ত্রের খোঁজে সরকারি ভবনগুলোতে হামলা চালানো শুরু করল। আর ঠিক এর পরে কয়েকশো উত্তেজিত মানুষ ছুটল শহরের পূর্ব দিকে, বাস্তিল দুর্গের দিকে। তাদের একটাই লক্ষ্য ছিল দুর্গের ভেতরের গোলা বারুদ দখল করা। কিন্তু প্রশ্নটা হলো, সাধারণ মানুষ কেন হঠাৎ করে একটা রাজকীয় দুর্গে হামলা করবে? আসলে বাস্তিলের উপর এই আক্রমণটা এটা বিপ্লবের শুরু ছিল না। না, একদমই না। এটা ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ আর অন্যায়ের পর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো একটা ঘটনা। এই কেনর উত্তরটা যদি খুঁজতে হয়, তাহলে আমাদের ফিরে যেতে হবে ১৭৮৯ সালের আগের ফরাসি সমাজে। ইতিহাসে যেটাকে বলা হয় পুরাতন তন্ত্র বা ওল্ড রেজিম। চলুন সেই ব্যবস্থাটা একবার দেখে নিই। এই যে স্লাইডটা, এটাই ছিল বলতে গেলে পুরো ফরাসি সমাজের মূল কাঠামো আর সমস্যার আসল কেন্দ্রবিন্দু। সমাজটা তখন মূলত তিনটে ভাগে, মানে তিনটে এস্টেটে বিভক্ত ছিল। একদম ওপরে ফার্স্ট এস্টেটে ছিল চার্চের যাজকরা, তারপর সেকেন্ড এস্টেটে ছিল দেশের সব অভিজাতরা, আর সবশেষে থার্ড এস্টেট, যেখানে ছিল বাকি সবাই, মানে ব্যবসায়ী, আইনজীবী, কারিগর থেকে শুরু করে দেশের বিশাল জনসংখ্যার প্রায় ৯০% কৃষক পর্যন্ত। এই স্লাইডের ছবিটা একবার দেখুন। এটা কিন্তু কোনো সাধারণ ছবি নয়, এটা সেই সময়ের নির্মম বাস্তবতার একটা জ্বলজ্বন্ত দলিল। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে থার্ড এস্টেটের একজন শীর্ণ ক্লান্ত মানুষ তার পিঠে ফার্স্ট আর সেকেন্ড এস্টেটের আরামপ্রিয় প্রতিনিধিদের বয়ে নিয়ে চলেছে। এর চেয়ে স্পষ্টভাবে সেই শোষণ আর বৈষম্যের ছবি আর কী বা হতে পারে, তাই না? তখনকার দিনে একটা কথা খুব প্রচলিত ছিল, অভিযাত্রা হলো মাকড়সা আর কৃষকরা হলো মাছি। উপমাটা হয়তো শুনতে একটু ভয়ঙ্কর, কিন্তু এটাই ছিল সত্যি। থার্ড এস্টেটের মানুষ তাদের শ্রম দিয়ে শস্য, ফল, টাকা সব কিছুর যোগান দিত, আর সুবিধাভোগী যাজক আর অভিযাত্রা ঠিক মাকড়সার জালের মতো সেই সব কিছু শুষে নিত। আর এই শোষণের সবচেয়ে বড় হাতিয়ার ছিল কর। থার্ড এস্টেটের উপর ছিল করের এক অসহনীয় বোঝা। ভাবুন একবার, তাদের চার্চকে টাইট দিতে হচ্ছে, রাষ্ট্রকে টেলি নামে ডিরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে, এমনকি লবণ আর তামাকের মতো সাধারণ জিনিসের ওপরও ছিল অমঝম পরোক্ষ কর। সোজা কথায় পুরো রাষ্ট্রের সমস্ত খরচ একা বহন করত এই থার্ড এস্টেট। এই ভয়াবহ সামাজিক বৈষম্যের আগুনে ঘি ঢেলেছিল আরও দুটো মারাত্মক সংকট। একদিকে ছিল রাজকোষের প্রায় দেউলিয়া অবস্থা, আর অন্যদিকে ছিল সাধারণ মানুষের পেটের ক্ষুধা। ঘটনা হল ১৭৭৪ সালে রাজা ষোড়শ লুই যখন সিংহাসনে বসেন, তখন তিনি উত্তরাধিকার সূত্রে একটা শূন্য রাজকোষ পেয়েছিলেন। কেন? কারণ বছরের পর বছর ধরে চলা যুদ্ধ, ভার্সাইয়ের রাজপ্রাসাদের চোখ ধাঁধানো বিলাসিতা আর আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটেনকে হারানোর জন্য বিপুল অর্থ সাহায্য, এই সব কিছু ফ্রান্সকে প্রায় দেউলিয়া করে ফেলেছিল। সিংহাসনে বসার সময়ই রাজ্যের ঘাড়ে চেপেছিল প্রায় ২ বিলিয়ন লিভরের বিশাল দেনা। আর তার ওপর আমেরিকার যুদ্ধে সাহায্য করতে গিয়ে সেই দেনার পরিমাণ আরও ১ বিলিয়ন লিব্র বেড়ে যায়। পরিস্থিতিটা তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ঋণদাতারা ১০% হারে সুদ চাইছিল। এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হল সরকারের আয়ের প্রায় অর্ধেকই চলে যাচ্ছিল শুধু পুরনো ঋণের সুদ মেটাতে।
দেশ চালানোর জন্য সরকারের হাতে আর কোনো টাকাই ছিল না। সরকারের এই আর্থিক দেউলিয়াপনার ফলটা সরাসরি ভোগ করতে হচ্ছিল সাধারণ মানুষকে। ফ্রান্স জুড়ে বারবার দেখা দিচ্ছিল জীবিকা সংকট, মানে এমন এক চরম অবস্থা যখন মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবারটুকুও জোটে না। এই চক্রটা একবার দেখুন, কি ভয়াবহ। একদিকে জনসংখ্যা তো বেড়েই চলেছে, কিন্তু শস্য উৎপাদন সেভাবে বাড়ছে না। তার উপর যদি খরা বা শিলাবৃষ্টির কারণে ফসল নষ্ট হতো, তাহলেই সর্বনাশ। বাজারে পাউরুটির দাম হয়ে যেত আকাশ ছোঁয়া। সাধারণ গরিব মানুষ, যাদের প্রধান খাবারই ছিল রুটি, তারা অনাহালে দিন কাটাতে বাধ্য হতো। এর ফলে একদিকে যেমন খাবারের জন্য দাঙ্গা হতো, তেমনি ধনী আর গরিবের মধ্যে ব্যবধানটাও যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তবে এই চরম হতাশা আর সংকটের মধ্যেই থার্ড এস্টেটের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে ফ্রান্সে কিছু নতুন বৈপ্লবিক ধারণা ছড়িয়ে পড়ছিল। এই সময়টাকেই বলা হয় জ্ঞানোদীপ্তি বা এনলাইটেনমেন্টের যুগ। বছরের পর বছর ধরে মানুষ এটাই মেনে আসছিল যে রাজার শাসন করার ক্ষমতা স্বয়ং ঈশ্বর দিয়েছেন, তাই তা নিয়ে প্রশ্ন তোলা মানে পাপ। কিন্তু জন লকের মতো দার্শনিকরা এই ধারণাকে একেবারে বাতিল করে দিলেন। তারা বললেন, কোনো ঐশ্বরিক অধিকার নয়, সরকারের অস্তিত্বের একটাই কারণ, জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। জ্যান-জক রুসো এই ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি বললেন, সরকার হবে জনগণ আর তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, মানে শাসকের ক্ষমতা আসবে শাসিতের সম্মতি থেকে। আর দার্শনিক মন্টেস্কিউ প্রস্তাব দিলেন এক যুগান্তকারী মডেলের। তিনি বললেন, সরকারের সব ক্ষমতা একজনের হাতে থাকা উচিত নয়। ক্ষমতাকে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ভাগ করে দিতে হবে। এতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। আমেরিকার সংবিধানে এই নীতিটা ব্যবহার করা হয়েছিল এবং এটা ফরাসি চিন্তাবিদদের দারুণভাবে অনুপ্রাণিত করে। এবার তাহলে দেখা যাক কিভাবে এই সামাজিক সংকট, অর্থনৈতিক দেউলিয়াপনা আর নতুন দার্শনিক ধারণাগুলো সব একসাথে মিশে গিয়ে বিপ্লবের আগুনটা জ্বালিয়ে দিল। রাজকোষ ভরার জন্য রাজা ষোড়শ লুই অভিজাতদের ওপর কর বসানোর প্রস্তাব দিলেন, কিন্তু এর জন্য তার দরকার ছিল এস্টেটস জেনারেল, অর্থাৎ 3টি এস্টেটের প্রতিনিধিদের সভার অনুমোদন। তাই দীর্ঘ ১৭৫ বছর পর ১৭৮৯ সালের ৫ই মে সেই সভা ডাকা হল। কিন্তু সভায় শুরুতেই ভোটদানের পদ্ধতি নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। প্রথম দুটো এস্টেট চাই, প্রত্যেক এস্টেটের একটা করে ভোট থাকবে, কিন্তু থার্ড এস্টেট দাবি করল মাথাপিছু ভোটের। রাজা সেই দাবি না মানায় থার্ড এস্টেটের প্রতিনিধিরা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। তারা পাশের একটা টেনিস কোর্টে জড়ো হয়ে শপথ নিলেন যে ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান তৈরি না করা পর্যন্ত তারা এক থাকবেন। তারা নিজেদের জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি হিসেবে ঘোষণা করলেন, যা ছিল রাজার বিরুদ্ধে এক সরাসরি বিদ্রোহ। এই টাইমলাইনটা খেয়াল করুন, ঘটনাগুলো কি অবিশ্বাস্য দ্রুত গতিতে এগোচ্ছিল। ভার্সাইতে যখন এই রাজনৈতিক নাটক চলছে, সেই খবর প্যারিসে পৌঁছানো মাত্রই ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে এবং বাস্তিল দুর্গে আক্রমণ করে বসে। রাজনীতি আর রাজপথ যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। বাস্তিলের পতনের সাথে সাথে আসলে একটা যুগের অবসান হল। পুরাতন তন্ত্রের দেয়াল ভেঙে পড়ল, রাজার অসীম ক্ষমতা প্রথমবারের মতো চ্যালেঞ্জের মুখে পড়ল। কিন্তু একটা বিশাল প্রশ্ন তখন সবার সামনে ঝুলছিল। রাজতন্ত্র তো ভাঙল, কিন্তু এর জায়গায় কি আসবে? ফ্রান্সের ভবিষ্যৎ কোন পথে এগোবে? এই একটা প্রশ্নই জন্ম দিয়েছিল আগামী কয়েক বছরের এক রক্তাক্ত, অনিশ্চিত এবং যুগান্তকারী ইতিহাসের। ফরাসি বিপ্লবের পরবর্তী অধ্যায়গুলো জানতে এবং এরকম আরও শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইজি লার্নিং ফর মোর লার্নিং।